আজকে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের আমাজন রহস্য পর্ব 4 আপনাদেরকে শোনাব। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকারের স্রষ্টা। তিনি একাধারে সাংবাদিকও ছিলেন। দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক হিসেবে চাকরি করেছেন, লেখালেখিও করেছেন। লেখক কলকাতায় পাকাপাকিভাবে থাকতে শুরু করেন 60-এর দশকের শুরুতে, কিন্তু তবু তিনি নিজেকে কলকাতার প্রবাসী ভাবতেই ভালোবাসতেন। আগের পর্বে বলেছি, লেখকের মন পড়ে থাকত সুদূর গ্রামে, তার মাতৃভূমিতে। তার জ্ঞান ও অধীত বিদ্যা সমূহ তাকে বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করেছে। শুরু করছি আজকের গল্প আমাজনের রহস্য থেকে 4র্থ পর্ব। নমস্কার শ্রোতাগণ, গল্পগুলি আপনাদের কেরম লাগছে অবশ্যই জানাবেন। যতটা সম্ভব ভালো করার চেষ্টা করছি, যদি আরও ভালো করতে হয় সেটাও কমেন্টে জানাবেন। শুরু হচ্ছে আজকের গল্প। আসিম ও ইন্ডিয়ানদের কবলে। রিও মানে নদী, সেটা ট্রাভেললো আমাকে শেখালো। রিও বুবঞ্জোতে তার ছোট্ট স্টিমার নোঙর করা ছিল। নদীর দুধারে চলেছে গহন বন, বিশাল সব গাছ আকাশে মাথা তুলে আছে, তলায় ঘন লতা আর ঝোপঝাড়। যুগ যুগ ধরে গাছপালা জন্মেছে আর মরেছে, ফের সেখানে গাছপালা গজিয়েছে। তার ফলে জঙ্গলের ভিতর কোনো দিনই সূর্যের আলো ঢোকে না, যেন চিরকালের রহস্য ভরা একটা রাত থমকে দাঁড়িয়ে রয়েছে, মানুষকে হাতছানি দিচ্ছে। দেখছো কি ভায়া, সোজা চলে এসো এই রূপকথার রহস্যপুরীতে, দেখবে কত আজব কাণ্ড কারখানা ঘটে চলেছে। আফ্রিকার অরণ্যে যাইনি বটে, সিনেমায় ছবি দেখেছি তার, কিন্তু আমাজন অরণ্যের কাছে দেখেছি। সে তো নেহাত ক্ষুদে বাচ্চা। বুবঞ্জ নদীর ওপর স্টিমারের ডেকে দাঁড়িয়ে আছি আর সেই অরণ্যকে দেখছি। ছমছম করছে বুক। মামা আর সিএমএল বড়শি ফেলে দাঁড়িয়ে রয়েছেন রেলিংয়ের ধারে। মাঝে মাঝে একটা করে মাছ ধরছেন। 40 জন রেড ইন্ডিয়ান কুলিকামিন একসঙ্গে তখন চেঁচিয়ে উঠছে, কুম্বো কুম্বো। নদীতে দেখছি প্রচুর মাছ রয়েছে। ট্র্যাভেলার সঙ্গে আমার এবার জোর জমে গেছে, তবে তার হামবড়াই ভাবটাই যা খারাপ লাগে। একবার দুটো কালো জাগুয়ার একসঙ্গে কিভাবে মেরেছিল, সেই গল্প বলতে বলতে অভ্যাস মতো রিভলভার বের করে ফের গুলি ছুটতে যাচ্ছিল। অমনি খপ করে ওর হাত চেপে ধরে আটকেছি। বলেছি, সিনোর ট্র্যাভেললো, আমার তাহলে
কারা বিষাক্ত তীর ছুঁড়ে মারবে জঙ্গল থেকে? ট্র্যাভেল্লো এমন ভাব দেখিয়েছে যেন ওসব সে থোড়াই পরোয়া করে। এই নদী গিয়ে রিও মারাও অর্থাৎ আমাজন নদীতে পড়েছে। আমাদের স্টিমার এঁকে বেঁকে সাবধানে এগোচ্ছে, কারণ নদীর জলে অজস্র গাছের গুঁড়ি ভেসে যাচ্ছে। ট্র্যাভেল্লো বলল, খুদে সিনোর, সন্ধে নাগাদ তোমাদের রিম্বো হ্রদের ধারে নামিয়ে দেব। আমার সঙ্গে ওখানেই ছাড়াছাড়ি কিন্তু। হ্রদের পশ্চিম দিকে আমাজন নদীর শুরু। সেখানেই পাসো স্যান্ডো নামে জায়গাটা, জোয়াকিম বুড়োর খামার বাড়ি। আমি ওকে খুশি করার জন্যে বললুম, ট্র্যাভেল্লো খুড়ো, তুমিও চলো না আমাদের সঙ্গে। ট্র্যাভেল্লো একটু হাসলো, বলল, দেখো খোকামণি, আমাদের মতো জিভারোর মমিমুন্ডু আনতে আমার শখ নেই তোমাদের মতো। ফু, ভারী তো একটা মমিমুন্ডু, তার জন্যে এত খরচা করে এত লোক লস্কর বন্দুক পিস্তল নিয়ে হামলা করা, ও আমার পোষায় না। আমি বলে উঠলুম, কি বলছো খুড়ো? মমিমুন্ডু আনবার জন্যে আমরা যাচ্ছি নাকি? আমরা তো যাচ্ছি। বলেই জিভ কেটে থামলুম। সর্বনাশ! হিরণ মামা আর সিএমএল অত করে বারণ করেছেন, ওকে আসল খবর যেন ভুলেও না জানায়। আর আমি কিনা মুখ ফসকে প্রায় বলেই ফেলছিলুম। কিন্তু ট্র্যাভেল্লো মহা ধরিবাজ, সে খপ করে আমার হাত ধরে বলল, অ্যাঁ অ্যাঁ, মমিমুন্ডু নয়, মমিমুন্ডু নয়, তবে তবে কি? হাত ছাড়াতে চেষ্টা করে বললুম, হ্যাঁ, মানে মমিমুন্ডুই বটে, তবে সেটা জাত তার নয়, একজন জিভারো ওঝার। ট্র্যাভেল্লোর চোখ দুটো জল জল করতে থাকলো। সে এবার আচমকা আমাকে কাতুকুতু দিতে বলল। দিতে দিতে বলল, জিভারো ওঝার, জিভারো ওঝার মমিমুন্ডু, বলে ফেলো, বলে ফেলো দিকি, ব্যাটার নামটা ম্যাসিও নাকি, বলো বলো। ওরে বাবা, ওর আঙুলে কি আছে, কাতুকুতুর চোটে দম আটকানোর দশা। হাতটা এত জোরে ধরে আছে যে ছাড়ানো অসম্ভব। সে আরও কাতুকুতু দিয়ে বলল, হাসা হচ্ছে চাদুর, হাসা হচ্ছে, হ্যাঁ, বলে ফেলো, বলে ফেলো। সাত করে কি হাসছি, নাড়ি ভুড়ি উগড়ে যাচ্ছে যেন কাতুকুতুর চোটে। অগত্যা বলে ফেললুম, হ্যাঁ হ্যাঁ খুড়ো, ম্যাসি ওঝার মুন্ডু। ট্র্যাভেল্লো ছেড়ে দিল। বিড় করে কি ভাষায় কিছু কথা বলছে আপন মনে জানি না। সে সময় ওদিকে ডেক থেকে সিএমএল ডেকে বললেন, কি ব্যাপার টিটো, এত হাসছো কেন? আমি বলার আগে ট্র্যাভেল্লো বলে দিল, তোমাদের ভাগ্নে মশাই তো আমাজনের জঙ্গলে যাচ্ছে, তাকে খানি ট্রেনিং দিচ্ছি ভায়া সিএমএল। জানো না তো ঢুন্ডার পাল্লায় পড়লে কি হয়? ঢুন্ডা কামড়ায় না, কাতুকুতু দিয়ে মানুষকে মেরে ফেলে। তাই খোকাবাবুকে পরখ করে দেখছি কতটা কাতুকুতু সইতে পারে।
এই বলে ভীষণ জোরে হেসে উঠল। সিএমএলও হাসলেন, তারপর বঁড়শির দিকে ঝুঁকে পড়লেন। আমি বললুম, ঢুন্ঢা কি ট্রাভেল্লো খুড়ো? ট্রাভেল্লো গম্ভীর হয়ে বলল, ইন্ডিয়ানচির চেলা। ইন্ডিয়ানচিকে? জিভারদের দেবতা, জঙ্গলের রাজা সে। ঢুন্ঢা তার চেলা। ভূতটুত নাকি? কে জানে, ভূত না মানুষ না জানোয়ার, তবে তার পাল্লায় যে পড়েছে তার বাঁচোয়া নেই। শুনেছি ঢুন্ডারা ভারী সুন্দর চেহারার মানুষ হয়ে দেখা দেয়। ম্যাসিও ওঝার সানসা আনতে যাচ্ছ, যাও, দেখবে কি হয়। সানসা কি খুড়ো? সেও জানো না? মমি মুন্ডুকে ওরা সানসা বলে। এই বলে ট্রাভেল্লো হেঁড়ে গলায় গাইতে লাগলো হঠাৎ, ওয়াকিনি গুয়াঞ্চি উই, এর মাংকে সানসা উই, ঢুন্ডা এর মাংকে উই, উই উই উই। অমনি আমাদের রেড ইন্ডিয়ান লোকগুলো যে যেখানে ছিল একসঙ্গে চাপা গলায় গানটা গাইতে লাগলো। চোখে মুখে ওদের দারুণ আতঙ্কের ছাপ। হিরণ মামা আর মিস্টার সিএমএল রেলিংয়ের কাছে ঘুরে অবাক চোখে এদিকে তাকিয়ে রইলেন। স্টিমারটার গতিও যেন বেড়ে গেল এই সময়। ট্রাভেল্লোর মাঝি মাল্লা সারেংও কাজ করতে করতে এই গানে যোগ দিল। আমার বুক কাঁপতে থাকলো। নদীর ধারে ঘন সবুজ অরণ্যের ওপর সূর্যের আলো ঝকমক করছে, নিচে গাঢ় অন্ধকার। সেই অন্ধকারে যেন হাজার হাজার মরা জিভারো ওঝার ভূত প্রেত সার বেঁধে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে। সন্ধ্যা নাগাদ রিম্ব হ্রদের পশ্চিম তীরে একটা পাহাড়ের ধারে আমাদের নামিয়ে দিয়ে ট্রাভেল্লো তার স্টিমার নিয়ে চলে গেল। 12টা তাঁবুতে আমাদের সব জিনিসপত্র ধরে গেল। পাথুরে মাটি এখানে, চারিদিকে কিছুটা তাই ফাঁকা, তারপর গহন বন। বনের ভিতর ছোট বড় অনেক পাহাড় মাথা তুলেছে। রাঁধুনি ফ্রেড বাইরে কেরোসিন স্টোভে রান্না করছে। রেড ইন্ডিয়ানরাও আগুন জ্বেলে রুটি সেঁকছে, ভুট্টা পোড়াচ্ছে। একটা ক্যাম্প খাট বাইরে এনে মামা আর সিএমএল বসেছেন, চাপা গলায় কিছু কথা বলছেন। আমি সামনে কিছু তফাতে উঁচু হয়ে থাকা একটা বড় পাথরের ওপর বসে হ্রদের দিকে তাকিয়ে রয়েছি। বিশাল হ্রদের জলে আকাশের তারাগুলো চুমকির মতন ঝিলমিল করে উঠছে। অন্ধকার রাত, কিন্তু এখন আর ভয় নেই। উত্তেজনায় রক্ত আমার চঞ্চল। চার্লস জেভিয়ারের ডায়েরির কথাগুলো মনে ভাসছে। কাল সকালেই হিরণ মামা যাবেন জোয়াকিম বুড়োর খোঁজে। তারপর আমাদের অভিযান শুরু হবে। আপন মনে বসেছিলুম, হঠাৎ কি একটা শক্ত দড়ির মতো এসে গলায় জড়িয়ে গেল, আর হ্যাঁচকা টানে আমি পাথরটার ওদিকে গিয়ে পড়লুম। চেঁচাবার আগেই আমার মুখে দুর্গন্ধযুক্ত কার হাত চেপে ধরল। কোনো স্বর বেরুলো না আমার। তারপর দেখি আমাকে কে বা কারা তুলে নিয়ে দৌড়চ্ছে।
জলের ধারে ধারে যে যাচ্ছি তা টের পেলুম। সেই সময় পিছনে প্রথমে হিরণ মামার চিৎকার শুনলুম, টিটো টিটো। তারপর সিএমএলের ডাক, টিটো টিটো। তারপর বন্দুকের আওয়াজ শোনা গেল। একটা অস্পষ্ট গোলমালও শুনতে পেলুম। এখন আমাকে কারা যেন জঙ্গলে এনে ফেলেছে। কি দুর্গন্ধ এদের গায়ে! এরা মানুষ না জন্তু? মানুষই মনে হচ্ছে, কিন্তু এরা আকারে অনেকটা ছোট। আমাকে কোথায় নিয়ে চলেছে কে জানে? কারা এরা? আমি আবার চেঁচাতে চেষ্টা করছিলুম, পারলুম না। গলায় ফাঁসটা চেপে বসেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এমন সময় অজ্ঞান হয়ে গেলুম। যখন চোখ খুললুম দেখি আমার সামনে আগুন জ্বলছে, আর তার 3 দিক দিয়ে বেঁটে মা হনুমানের মতো অদ্ভুত চেহারার একদল লোক বসে রয়েছে। তাদের পিছনে একজন দাঁড়িয়ে শুধু দুলছে আর দুলছে। সে হঠাৎ চোখ খুলে তাকালো আমার দিকে। অমনি রক্ত ঠান্ডা হয়ে গেল। ও কি মানুষ নাকি কোনো জানোয়ার? অমন বীভৎস মুখ আমি স্বপ্নে কখনো দেখিনি। ভূতের স্বপ্ন বরাবর দেখি, তারা মানুষের মতোই কতকটা, কিন্তু এই মুখটা যে স্বপ্নের নয় তা বুঝতে পারছিলুম। মুখের একটা দিক পোড়া এবং গলার সঙ্গে আটকানো, অন্য দিকটা কালো। সেদিকটা চোয়ালে খোঁচা খোঁচা মাংস ঝুলছে, সেও বেটে। গায়ের নোংরা একটা চামড়ার আলখেল্লা মতো চাপানো আছে। গলায় হাড়ের মালা, মাথায় পালক গোঁজা টুপি, দুপাশে লালচে চুলের গোছা ঘোড়ার লেজের মতো ঝুলছে। তার হাতে একটা কাঠের বাটি। দুলতে দুলতে আমার দিকে কটমট করে তাকিয়ে বাটিতে চুমুক দিল সে। কি গিলল? তখন দেখলুম ওর একটা চোখ নেই, সেখানে কালো গর্ত। এবার সে গোঁ গোঁ করে বলে উঠল, আসিমো আসিমো। তারপর বাকি বসে থাকা লোকগুলো বলল, ওয়াকিনি ওয়াকিনি। কথা দুটো আমার জানা। আসিমো জিভারদেরই একটা শাখা বংশ বলা যায়। ওয়াকিনি জঙ্গলের দেবতা। আমি তাহলে কি আসিমোদের কবলে পড়েছি? এরা কি করতে চায় আমাকে নিয়ে? যে কাঠগুলো জ্বলছে তা চিনি, চোনটা কাঠ, মশালের মতো জ্বলে। তার আলোয় স্পষ্ট দেখতে পেলুম ওদের সামনে একটা মস্ত কেলে হাঁড়ি রয়েছে। তা থেকে কাঠের চোঙায় কি তুলে ঢকঢক করে খাচ্ছে। মনে পড়ল সিএমএল বলেছিলেন আসিমোরা খুব নেশাখোর। আওয়াউসা নামে একরকম নেশার জিনিস খায়। হ্যাঁ, বেটারা তাই খাচ্ছে বটে, ঝাঁঝালো দুর্গন্ধ ছড়াচ্ছে। এবার বীভৎস চেহারার লোকটা হেঁকে উঠল, নেমার্তিন নেমার্তিন। অমনি আমার পিছন দিক থেকে 4 জন পুরুষ আর 2টি মেয়ে দৌড়ে গিয়ে নাচ জুড়ে দিল। নেমার্তিন ওদের যুদ্ধের নাচ, তাও আমার মুখস্থ। হায়, যদি ট্র্যাভেল্লোর কাছে হিরণ মামার মতো কাজ চালানোর গোছের কিচুয়া ভাষাও শিখে নিতুম। আফসোস হতে লাগলো। ওরা বিকট ভঙ্গিতে আগুন ঘিরে নাচছে, আর মাঝে মাঝে বড় হাঁড়িটা থেকে চোঙায় কি তুলে গিলছে। বসে থাকা লোকগুলো এবার চাপা গলায় গান শুরু করলো। শুনতে শুনতে মুখস্থ হয়ে গেল।
আসিমো এর মাংকে, উই উই ওয়াকিনি এর মাংকে, উই 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 উই। একটা খুঁটিতে আমার হাত দুটো পিঠের দিকে বাঁধা। ভয়ে আমার হাত পা জমে আসছিল, বুকের ভেতরটা ভীষণ কাঁপছিল। কতক্ষণ কেটে গেলে এক সময় দেখি সামনের আগুন নিভে এসেছে। লোকগুলো চারপাশে মাটিতে লুটোচ্ছে, আর সেই মামদো ভূতটা এখন একটা কাঠের গুঁড়িতে বসে মাথা নিচু করে শুধু দুলছে আর দুলছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হাতের বাঁধনটা টানাটানি করে খোলবার চেষ্টা করলুম। কবজি কেটে যাচ্ছিল, তার ফলে যন্ত্রণা হচ্ছিল, তবুও দমে গেলুম না। অনেকক্ষণ চেষ্টার পর খানিকটা আলগা করা গেল বাঁধন। চারিদিকটা দেখে নিলাম। পিছনে অজস্র সারি সারি কাঠের গুঁড়ির দেয়াল, ওপরে খড়ের ছাউনি, লম্বা চওড়া একটা ঘর রয়েছে দেখা গেল। তার একটি মাত্র ঘুঁপটি দরজা। দরজার দুপাশে বর্ষা হাতে দুটো লোক হেলান দিয়ে ঘুমোচ্ছে। এই সুযোগ। একটা হাত খুলে যেতেই পকেট থেকে ছুরি বার করলুম। লতার তৈরি শক্ত দড়িটা কেটে অন্য হাতও ছাড়ানো গেল। আরও মিনিট 5 চুপচাপ বসে রইলুম। মাথার ওপর গাছপালা, সামনে এক টুকরো ফাঁকা জমিতে ওরা এতক্ষণ নেচে হয়রান হয়ে পড়ে আছে। বোঝা যাচ্ছে না ভোর হতে কত দেরি। আস্তে আস্তে উঠে দাঁড়ালুম। মাথা ঘুরছে, শরীর খুব দুর্বল লাগছে। পা টিপে টিপে ফাঁকার দিকে এগিয়ে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়লুম। তারপর আরেকবার দেখে নিয়ে চলতে শুরু করলুম। সেই অন্ধকারের বর্ণনা দেওয়া অসম্ভব। মনে হলো আমি চোখ দুটো হারিয়ে এসেছি। মোটা মোটা লতা পাতা গায়ে ঠেকছে, বাধা দিচ্ছে। হাত বাড়িয়ে পা সাবধানে ফেলে আন্দাজে চলেছি। কতবার গাছের গুঁড়িতে ধাক্কা খাচ্ছি। এইভাবে কত দূর গেলুম জানি না। একটা ফাঁকা জায়গায় এলুম। আকাশের দিকে তাকিয়ে মনে হলো ভোর হয়ে আসছে। জিরিয়ে নেবার জন্যে সেখানে একটু বসলুম। একটু পরে চারিদিকটা দেখবার চেষ্টা করছি। হঠাৎ চোখ পড়ল ঝোপঝাড় ঠেলে কি যেন এগিয়ে আসছে। ফাঁকা জায়গার ধারে আসা মাত্র আমার পিলে চমকে গেল। সর্বনাশ! সেই মামদো ভূতটা দুলতে দুলতে আমার দিকে এগিয়ে আসছে। ও কেমন করে টের পেল? থরথর করে কেঁপে উঠলুম। আমার হাতে ছুরি রয়েছে ভুলেই গেলুম। ওর কুতকুতিতে একটা চোখ স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্ধকার পাতলা হয়ে যাচ্ছে তাই। সে এগোচ্ছে আমার দিকে। আমি যেন মন্ত্রের গুণে অবশ হয়ে গেছি। হঠাৎ দেখি মাত্র 3-4 হাত দূরে চলে এসে গেছে। তারপর গম্ভীর গলায় বলে উঠল, ওয়াকিনি আসিমো ওয়াকিনি। অমনি আমি লাফ দিলুম। দৌড়ে ফাঁকা জায়গা পেরিয়ে আবার আধার রাজ্যে ঢুকে গেলুম। পিছনে চাপা গর্জন করতে করতে চলে আসছে সে। ওয়াকিনি ঢুন্ডা ওয়াকিনি। মনে হলো তার হাত থেকে আমার রেহাই নেই। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বারবার লতায় জড়িয়ে যেতে যেতে প্রাণপণে দৌড়চ্ছি। সেও যে এবার দৌড়চ্ছে তা বোঝা গেল। পায়ের শব্দ পাচ্ছি, ধূপ ধূপ ধূপ। হাঁটছে না, যেন ঢাক বাজাচ্ছে। আবার একটা ফাঁকা জায়গায় এসে পড়লুম। ভোরের আলোয় স্পষ্ট আছে সেখানটা। এখানে ওখানে কেয়া ঝোপের মতো দেখতে কি ঝোপ রয়েছে। কতগুলো ঝোপ দেখে অবাক লাগলো। চারপাশে গোল হয়ে মাটিতে পড়েছে কেয়া পাতার মতো লম্বা কাঁটাওয়ালা শাখা বা পাতা। মধ্যিখানটা ফাঁকা।
হঠাৎ দেখি সেই বীভৎস মূর্তি ঝোপ ঠেলে বেরিয়ে এলো। তারপর অস্পষ্ট গর্জন করে দৌড়ে এলো। আর একটু হলেই ধরে ফেলবে ও। ছুরি বাগিয়ে ঘুরে দাঁড়ালুম। অমনি এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সেই লুটিয়ে থাকা লম্বা ডাঁটাগুলো কিংবা শাখাগুলো স্যাঁত স্যাঁত করে চারিদিক থেকে উঠে মূর্তিটাকে খাঁচায় আটকানোর মতো বন্দি করে ফেলল। সঙ্গে সঙ্গে ও অমানুষিক কণ্ঠে আর্তনাদ করে উঠল, সর্বনাশ, এই গাছগুলো জ্যান্ত দেখছি। আর্তনাদ সমানে চলল। আমি ফের দৌড়তে থাকলুম। যেদিকে খুশি টলতে টলতে হাঁটছি, আর মাঝে মাঝে গাছের গুঁড়িতে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছি। যখন পা বাড়াচ্ছি আগে ভালো করে দেখে নিচ্ছি সেই খাঁচাকলের মতো রাক্ষুসে কেয়া গাছগুলো আছে কিনা। আকাশে দিনের আলো ফোটার ফলে বনের তলায় আধার কমে গেল, কিন্তু যত দূর যাচ্ছি সেই মামদো চেহারার আসীম ওঝার বীভৎস আর্তনাদ কান থেকে মুছে যাচ্ছে না। সত্যি বলতে কি, আমার মনে এই হতভাগ্য ওঝার অমন অসহায় মৃত্যুর জন্য কষ্টও কম হচ্ছে না। আহা, সেও তো আসলে আমার মতো একজন মানুষ। আমার মতোই সে সুখে হাসে, দুঃখে কষ্ট পায়। আমার মতো তারও কথা বলার ভাষা আছে। হ্যাঁ, সে একজন মানুষ ছাড়া কিছু নয়। আমি এই শ্রীমান টিটো যদি কলকাতায় না জন্মে আমাজনের এই জঙ্গলে জন্মাতুম, তাহলে কি আমি নিছক জানোয়ার হয়ে যেতাম? মোটেই তা মনে হয় না। লোকটার জন্য কষ্ট হতে লাগলো। এক এক দেশের এক এক রকম সমাজ, এক এক রকম রীতিনীতি। জঙ্গলের মানুষের রীতির সঙ্গে বাইরের মানুষের রীতিনীতি মিলবে কেন? আসলে আমার মতো মানুষের সঙ্গে ওরা যেমন মেলামেশার সুযোগ পায়নি, তাই ওরা যেমন আমাকে ভয় করে, আমিও ওদের তেমনি ভয় করি। এই সব ভেবে আমার মন দমে গেল। আমার কাছে একটা ছুরি রয়েছে, ইচ্ছে করলেই ওকে আমি বাঁচাতে পারতুম। ছি ছি, এভাবে ওকে অক্টোপাসের মতো রাক্ষুসে হাতওয়ালা গাছটার কাঁধে অসহায় হয়ে মরতে দেখেও পালিয়ে আসা উচিত হয়নি। আমি না সভ্য শিক্ষিত মানুষ। দুঃখে চোখে জল এসে গেল। কিন্তু আবার ভাবলুম, ওকে বাঁচালে কি ও আমাকে ছেড়ে কথা কইতো? ওরা যে অসভ্য। যাকগে, এখন নিজের প্রাণ বাঁচানোই সমস্যা। এই দুর্গম জঙ্গল, পায়ে পায়ে অজানা বিপদ, কতদিনে সভ্য মানুষের দেখা পাবো ঠিক নেই। হয়তো এখানেই কোনো জিভারোর বিষাক্ত তীর বা বর্ষার আঘাতে কিংবা সাপখোপ পোকামাকড় জন্তু জানোয়ারের হাতে যে কোন সময় মারা পড়ব, কোথায় মৃত্যু ওঁত পেতে রয়েছে, কে বলতে পারে। অরণ্যের মাথায় রোদ চড়া হচ্ছে টের পাচ্ছিলুম। ভয়ে, দুর্ভাবনায়, ক্লান্তিতে একসময় ভেঙে পড়লুম। ভাঙা গলায় মরিয়া হয়ে চেঁচিয়ে উঠলুম, হিরণ মামা, সিএমএল সাহেব! কোনো সাড়া এলো না। কেবল টোগো পাখির ঝাঁক কিচমিচ করে উঠল চুয়োর গাছের মাথায়। নায়গ্রিল তার ঘন ঝাড়ে মুন্তি নামে লেজঝোলা সুন্দর পাখিটা চেঁচাতে চেঁচাতে লুকোবার চেষ্টা করল। পাশে পাশে কোথাও বাঁদরের ডাক শোনা গেল। তারপর মনে হলো
দূরে কোথাও যেন পুমার গর্জন শুনলাম। পুমা বাঘ জাতীয় জানোয়ার, প্রচণ্ড হিংস্র আর শক্তিমান। বড় বড় ঘোড়া কিংবা মোষ সে থাবার ঘায়ে কাবু করে পিঠে চাপিয়ে দিব্যি গাছে উঠতে পারে। থমকে দাঁড়ালুম, হাত পা অবশ হয়ে গেল। নিশ্চয়ই কোনো পুমা আমার গন্ধ টের পেয়ে জিভ বের করে দৌড়ে আসছে। হয়তো গাছের ডালে ডালে বাঁদরের মতো এগোচ্ছে, আচমকা ঝাঁপিয়ে পড়বে। এত ভয় হলো যে ছুরিটা পকেট থেকে বের করার মতো হাতে জোর পেলুম না। কিন্তু ছুরি দিয়েই বা কি করব? আবার পুমার গর্জন শোনা গেল অনেকটা কাছে। তখন পাগলের মতো ডাইনের ঝোপে ঢুকে পড়লুম। সতর্ক চোখে চারিদিক খুঁটিয়ে দেখতে থাকলুম। তারপর একটা কাঁটাওয়ালা গাছ দেখতে পেলুম। গাছগুলোকে বলে টিমাকো। কুইটো থেকে রওনা হওয়ার পর পথে আমাকে ট্র্যাভেলও চিনিয়ে দিয়েছিল। ট্রিমাকো দেখতে আমাদের দেশের কদম গাছের মতো, কিন্তু আষ্টে পৃষ্ঠে 6-7 ইঞ্চি লম্বা সব কাঁটা রয়েছে। কাঁচা কাঁটা বাঁচিয়ে ওঠা যায়। শুনেছি টিমাকো গাছকে শুধু পুমা নয়, গেছো প্রাণী, বাদর, হনুমান, কাঠবেড়ালি, রাক্ষসে গিরগিটি জাতীয় সেই গোসাপ পর্যন্ত প্রত্যেকেই ভয় করে। গাছটায় অনেক সাবধানে ওঠা গেল। প্রকাণ্ড গাছ, 200-250 ফুট উঁচু, কিন্তু ওঠা খুব সহজ। জঙ্গলের মাথা ছাড়িয়ে যে ডালটা উঠেছে একেবারে সেখানে গিয়ে বসলুম। নিচে অনেকটা জায়গা চারিদিকে দেখা যাচ্ছিল, শুধু অরণ্য আর অরণ্য। কোথাও নীল রঙের পাহাড়, কোথাও কোনো মানুষ দেখা গেল না। পুমার ডাকটা এবার মিলিয়ে গেল। আরও কিছু পরে হঠাৎ এক জায়গায় কিছুটা দূরে ধোঁয়া দেখে চমকে উঠলুম। যেখানে ধোঁয়া সেখানে আগুন, আর আগুন থাকলেই মানুষ থাকবে। জানি না তারা কেবল মানুষ, কিন্তু এখন মানুষের জন্যে আমার প্রাণ ছটফট করছে। গাছ থেকে নেমে সেদিকটা অনুমান করে হেঁটে চললুম। একবার ভয় হলো, ও আগুন দাবানল নয় তো? সিএমএলের কাছে শুনেছি একবার জঙ্গলে দাবানলের মধ্যে পড়ে প্রায় পুড়ে মরতে মরতে বেঁচে যান। চারদিক থেকে আগুন ঘিরে ধরলে আর বাঁচার উপায় থাকে না। দাবানল কি থেকে হয় তা জানি। জঙ্গলে শুকনো গাছে ডালে ডালে অনবরত বাতাসের দোলায় ঘষা খেতে খেতে আগুন জ্বলে ওঠে, তারপর ছড়িয়ে পড়ে। চারিদিকে আরও কিছুটা যাওয়ার পর নাকে পোড়া কাঠের গন্ধ এলো। তারপর জলের কলকল শব্দ শোনা গেল। আবার সাবধানে পা বাড়ালুম। তারপর দেখি আমি একটা ছোট্ট নদীর ধারে পৌঁছে গেছি। নদীটা কানায় কানায় ভরা, স্রোত বইছে প্রচণ্ড বেগে। জলের মধ্যে বড় বড় পাথর উঁচু হয়ে রয়েছে। আর এদেশের নদীর যা রীতি, অজস্র গাছের গুঁড়ি ভেসে ভেসে যাচ্ছে। এইসব নদীতে কুমির থাকে শুনেছি। হিংস্র সামুদ্রিক মাছ, বারাকুদা ও মাঝে মাঝে লোনা জল ছেড়ে এই মিঠে জলের স্বাদ নিতে আসে। আর থাকে জলচর, অজগর অর্থাৎ পাইথন, ভয়ঙ্কর জল বানর, উপাঙ্কার কথাও শোনা যায়। তেষ্টায় গলা শুকনো, ভয় উবে গেল জল দেখে। কি সুন্দর স্বচ্ছ জল, তলা অবধি দেখা যাচ্ছে। পাড়ে শুয়ে
দু হাতে আঁজলা ভরে জল খেলুম। মুখ, কাঁধ, হাত এবং পা ধুয়ে ফেললুম। খুব আরাম লাগলো। তারপর চুপচাপ বসে ভাবছি এবার কি করা যাবে। কাঠপোড়া গন্ধ নাকে আসছে তখনও। তার মানে আগুনটা নদীর এপারেই কোথাও কাছাকাছি রয়েছে। সেখানে নিশ্চয়ই অসভ্য রেড ইন্ডিয়ানদেরকেও হয় জিভারও নয়তো আসিমরা রয়েছে। ঘাবড়ে গেলুম। যদি ওরা আমাকে আগের বারের মতো বেঁধে রাখে। সেই সময় হঠাৎ দেখি নদীতে আমার কাছ থেকে প্রায় হাত 10 দূরে একটা ক্যানো বা ছিপ নৌকা, আর একজন বেঁটে লালচে চেহারার লোক তাতে বসে এক হাতে বর্শা তাক করেছে। না, আমার দিকে নয়, জলে। আমাকে সে দেখতে পায়নি, তার নজর মাছের দিকেই মনে হলো। ঝটপট ঝোপের আড়ালে সরে এলুম। লোকটাকে দেখতে থাকলুম। খালি গা, বুকে ঝুলছে একটা রঙিন পাথরের মালা। বুকে হাতে নীল রং এর উল্কির মতো কি ছবি আঁকা রয়েছে। তেমনি নাকের ওপর আর গালে আমাদের দেশের রসকলির মতো টানা টানা তিলক কিংবা কাটাকুটি সব সাদা রঙের চিহ্ন রয়েছে। মুখের দুধারে দুটো ঘোড়ার লেজের মতো লালচে বেনি ঝুলছে। বেনি দুটো সুতোর মতো লতা দিয়ে সুন্দরভাবে জড়ানো। কপালের ওপর চুলটা ছাঁটা। আমাদের দেশের পাহাড়ি মানুষ নাগাদের মতো। তার পরনে হাঁটু অব্দি ডোরা কাটা পুরু তাঁতের ছোট্ট লুঙ্গি মতো কাপড়। হ্যাঁ, গলায় অবিকল বৈষ্ণবদের যেমন তুলসী কাঠের মালা থাকে তেমনি একটা মালা জড়ানো, আঁটো হয়ে আছে। দেখে অমনি আমার বুক ছ্যাঁত করে উঠল। CML এর কাছে জিভারোদের ফটো দেখেছি। জিভারো? নির্ঘাত জিভারো। আমি এবার সত্যি জিভারোদের দেখা পেয়ে গেছি। এরাই মুন্ডু কেটে কি কৌশলে খুদে কমলালেবুর মতো করে ফেলে। মমি মুন্ডু সানসা বানায়। পৃথিবীর সভ্য মানুষদের কাছে সানসা ভয়ঙ্কর জিনিস। এখনো বিজ্ঞানীদের কাছেও এর পরম বিস্ময়কর রহস্য। লোকটার বরাত, সত্যি একটা বড়সড় বোয়াল জাতীয় মাছ গেঁথে ফেললো দেখছি। ওর সঙ্গে আমাদের দেশে গ্রামে যে জেলেদের দেখেছি তার এক তিল তফাৎ খুঁজে তো পেলুম না। জিভারোরাও যে মানুষ তাতে সন্দেহ কি। লোকটা মাছ গেঁথে ক্যানোটা ঘুরিয়ে ভাটার দিকে চলল। আমি পরে তাকে অনুসরণ করলুম। একটু পরেই দেখি সে নৌকো এক জায়গায় বাঁধল। লগি পুঁতে মাছটা নিয়ে লাফ দিয়ে ডাঙায়। ঘাটে 4-5টি খুদে বাচ্চা আর 2টি মেয়ে দাঁড়িয়েছিল। তারা চাপা গলায় চেঁচিয়ে উঠল আনন্দে। লোকটাকে ঘিরে ধরে ওরা সবাই যেদিকে এগোলো সেদিকে তাকাতেই দেখলুম আসিমদের মতো অবিকল একই গড়নের একটা মস্ত বড় ঘর, দরজাটাও ছোট্ট। এই বস্তিগুলোকে বলে পুয়েবলো। একটা পরিবার নিয়ে একটা হাসিয়েন্দা, অর্থাৎ এই রকম লম্বা ঘর। আমি যা থাকে বরাতে ভেবে মরিয়া হয়ে দৌড়লুম ওদের পিছন পিছন ঘরে ঢুকে পড়লুম। ঘরটা ধোঁয়ায় ভরা। আমি কিছু দেখার আগেই
ওরা দেখে ফেলেছে আমাকে। সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল পাথরের মূর্তির মতো চুপ হয়ে গেল।